এমআরআই এর পরে যদি কোমরে ডিস্ক বাল্জ দেখা যায়, তা সত্যি করে ড্যামেজ কতটা, এটার পেছনে সত্যি কতটা বা মিথ কতটা। নমস্কার, আমি সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর আদিত্য কুমার পাল। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুব কমন টপিক। সেটা হচ্ছে এমআরআই এর পরে যদি কোমরে ডিস্ক বাল্জ দেখা যায়, তা সত্যি করে ড্যামেজ কতটা, এটার পেছনে সত্যি কতটা বা মিথ কতটা, সেটা নিয়ে একবার আমরা দেখে নিই। আদৌ এটাকে অপারেশন করতে হবে কিনা বা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এটাকে সুস্থ করতে পারবো কিনা। ফার্স্ট হচ্ছে মাই ডিস্ক হ্যাজ স্লিপড আউট দ্য প্লেস। যে ডিস্ক বেরিয়ে গেছে, বাস্তবে কিন্তু ডিস্ক কখনো বের হয় না। ডিস্ক ম্যাক্সিমাম ডিজেনারেশন হয়ে প্রোল্যাপস হতে পারে, কিন্তু ডিস্ক একটা স্ট্রাকচারের মধ্যে থাকে যেটা কোনোভাবে স্লিপ করতে পারে না। তাহলে এতে কি হয়? মানুষ যদি স্লিপ ডিস্ক ভাবে যে ডিস্ক বেরিয়ে গেছে, এটা আননেসেসারি প্যানিক ক্রিয়েট হয় মানুষদের মনে এবং একটা ফিয়ার আসে, ভয় পেয়ে যায় মানুষ। সুতরাং এই ব্যাপারে নিশ্চিত থাকুন যে ডিস্ক কখনো স্লিপ করে বাইরে চলে যায় না। দ্বিতীয় হচ্ছে ডিস্কের সমস্যায় এমআরআই সবসময় দলিলের আর কি, মানে এমআরআই যেটা বলবে সেটাই, বাস্তবে সেটা কিন্তু একদমই নয়। বাস্তব যেটা হচ্ছে সেটা 20 বছরের নিচে 30% মানুষের যদি এমআরআই দেখা যায়, যে এমআরআই করে যে 20 বছরের নিচে, তাহলে 30% মানুষের কিন্তু দেখা যায় ডিস্ক বাল্জ, তার কিন্তু কোনো সিমটম নেই। সেটা 50 বছর মানুষের ক্ষেত্রে কিন্তু 60% এর ক্ষেত্রে হয় এবং ওভারঅল 40%, 100 জনের মধ্যে 40 জনের এমআরআই তে ডিস্ক বাল্জ দেখা যেতে পারে। সেটা কিন্তু কোনোভাবেই হয়তো তার ব্যথার কারণের সাথে তার কোনো সংযুক্তি নেই। থার্ড, ডিস্ক বাল্জ কজ ব্যাক পেন নট লেগ সিনড্রোম। অর্থাৎ অনেকে ভাবে যে ডিস্কের বাল্জ শুধু কোমরে ব্যথা হবে, পায়ের দিকে কিছু হবে না। বাস্তবে কিন্তু এটা নয়। যে নার্ভ রুটে ব্যথা হবে সেক্ষেত্রে বহু ক্ষেত্রে কি হতে পারে, যে কোমরেও ব্যথা হতে পারে, কোমরের সাথে পায়েও ব্যথা হতে পারে, অথবা শুধু পায়েতে ব্যথা হতে পারে। সুতরাং আমাদেরকে মায়োটোম, ডার্মাটোম এগুলোকে কিন্তু সঠিকভাবে অ্যাসেস করে কাজটা করতে হবে। ফোর্থ মিথ, যেটা সব থেকে বড় একটা মিথ, যে কোমরে ব্যথা হলে সামনে ঝোঁকা যাবে না, সবসময় শুয়ে থাকতে হবে, একদম বেল্ট পরে থাকতে হবে। বাস্তব কিন্তু এটা নয়। গ্রেডেড মোবিলাইজেশন এবং গ্রেডেড মুভমেন্ট, অর্থাৎ ধীরে ধীরে ধাপে ধাপে ব্যথাহীনভাবে মুভমেন্ট কিন্তু খুব দরকার। কারণ আমরা যদি কোনোভাবে একটা সেগমেন্টের মুভমেন্টকে লক করে দিই, স্পাইনের সামনে হয়তো ঝুঁকলাম না বা রোটেট করলাম না, তাহলে কিন্তু সেই মাসেলগুলো ডিজিউজ অ্যাট্রফি অর্থাৎ অব্যবহারের ফলে সরু হয়ে যাবে, যেটা ফার্দার ডিসফাংশন ক্রিয়েট করবে শরীরের মধ্যে। ফিফথ, যে ডিস্ক বাল্জ হয়ে গেলে সার্জারি একমাত্র সলিউশন, এটা কিন্তু আংশিক সত্যি। 96% ক্ষেত্রে, 100টার মধ্যে 96টা কেসে কিন্তু স্পন্টেনিয়াস হিলিং হয়েছে, অটোমেটিক খুব দ্রুত মানুষের কিন্তু রিকভারি হয়েছে, সে যদি কিছু জিনিস মেনে চলে, প্রপার বিশ্রাম, অল্প এক্সারসাইজেস, এবং 85% কিন্তু নন সার্জিক্যাল সাকসেস রেট, হোয়ারাজ 100 জনের মধ্যে 5% কিন্তু স্পাইনে যেখানে সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার হয়। তাহলে এক্স্যাক্টলি ফিজিওথেরাপি কি করে এই ডিস্কের ক্ষেত্রে? ফিজিওথেরাপি হচ্ছে মাসেলের স্ট্রেংথেনিং করানো, নিউরাল মোবিলাইজেশন করানো এবং তার সাথে পশ্চার ইমপ্রুভমেন্ট করানো। হ্যান্ডস অন টেকনিক আছে এর মধ্যে, যেরকম অস্টিওপ্যাথি, অ্যারোপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট, তার সাথে অ্যাডভান্স ইলেকট্রিক্যাল মডালিটিস, আল্ট্রাসাউন্ড, আইএফটি, ক্লাস 4 লেজার এবং রোবোটিক স্পাইনাল ডিকম্প্রেশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডিস্কের উপরে কম্প্রেশন কমাতে, এবং ডিস্ক যদি কম্প্রেস হয়ে যায় তার জন্য যে মাসেলের মধ্যে ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশনগুলোকে কমাতে বা নার্ভের যে ইরিটেশন, পেন গেট কন্ট্রোল থিওরির মাধ্যমে কিন্তু সেগুলোকে ব্লক করতে খুবই কার্যকারী। এবং কনফিডেন্স বিল্ডিং, গ্র্যাজুয়ালি যদি তার মুভমেন্ট হয়, পেশেন্টের মনেও কিন্তু একটা কনফিডেন্স আছে যে আমি আগে যে একটা স্টিফ জায়গায় ছিলাম স্পাইনটাকে নিয়ে, সেখান থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আমি ফ্লেক্সিবল জায়গায় আসছি। সুতরাং এডুকেশন, মুভমেন্ট, রিটেনিং, পেশেন্টের হোম এক্সারসাইজ কিন্তু খুব ভাইটাল। এই হোম এক্সারসাইজের মধ্যে কিন্তু মুভমেন্ট অর্থাৎ প্রপার মুভমেন্ট কিন্তু খুব দরকার। আমরা ক্লিনিক্যালি কাজে গিয়ে যে কোনো একজন মানুষ, সে হয়তো কোনো জায়গায় একবার ব্যায়াম দেখেছে, সে কিন্তু সেই ব্যায়ামটা কখনোই শিখতে পারবে না। একটা সিঙ্গেল এক্সারসাইজ কারোর কাছে একবার দেখে নিয়ে কোনোভাবেই সে কিন্তু মাস্টার অফ মুভমেন্ট হতে পারবে না সেখানে, কারণ ব্রেনেরও কিন্তু মোটর কন্ট্রোলের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় না আসলে কিন্তু মানুষ এক্সারসাইজ শিখতে পারবে না, এবং মূলত রং এক্সারসাইজ করে কিন্তু ব্যথাটা বাড়ে। হয়তো সে কিছু না করে তবু ব্যথা কম থাকবে, রং এক্সারসাইজ কিন্তু তাকে ধীরে ধীরে পেনের দিকে নিয়ে চলে আসে। এবং প্রলং বেড রেস্ট, এগুলো কিন্তু বন্ধ রাখতে হবে।
তাহলে আমরা কখন বুঝবো যে কেসগুলো সার্জারির দিকে যাবে? কিছু কিছু রেড ফ্ল্যাগ আছে। তো রেড ফ্ল্যাগের মধ্যে ফার্স্ট হচ্ছে ব্লাডার বয়েল কন্ট্রোল, অর্থাৎ টয়লেট ধরে রাখা সমস্যা হতে শুরু করা। সেকেন্ড হচ্ছে ফুড ড্রপ, পায়ের বুড়ো আঙুল বা গোড়ালির মুভমেন্ট না হওয়া। তৃতীয় হচ্ছে কমপ্লিট ইনএবল টু ওয়াক, হাঁটাচলা বন্ধ হয়ে যাওয়া বা ইমব্যালেন্স হয়ে যাওয়া, দাঁড়াতে না পারা। এবং স্যাডেল এরিয়া, অর্থাৎ পেরিয়েনাল এরিয়ার জায়গাটাতে যদি আমাদের অবশ হতে শুরু করে, তাহলে কিন্তু জিনিসটা সার্জিক্যাল অ্যাঙ্গেলে আমাদেরকে ম্যানেজের দিকটা ভেবে রাখতে হয়। তাহলে সঠিকভাবে আমরা কি করে রিকভারি করব? অ্যাসেসমেন্ট ইজ দ্য কি। প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে যে এক্স্যাক্টলি নিউরাল এন্ট্রাপমেন্টটা কোথা থেকে হচ্ছে, কারণ সায়াটিকা বহু ক্ষেত্রে মাসেল এন্ট্রাপমেন্ট থেকে হতে পারে। তার সঙ্গে প্রোগ্রেসিভ স্ট্রেংথেনিং, রেডিও ইমেজও লাগতে পারে, নার্ভ কন্ডাকশন স্টাডি প্রয়োজন আছে। সুতরাং এই সবকটা জিনিস যদি আমরা একটা আমব্রেলা আন্ডারে আনতে পারি, ছাতার তলে আনতে পারি, তাহলে কিন্তু ডিসবালজ খুব বড় কিছু সমস্যা নয়। এইভাবে কিন্তু আমরা যদি এটাকে ম্যানেজ করি, তাহলে খুব সুন্দরভাবে অধিকাংশ মানুষই কিন্তু বিনা সার্জারিতে সুস্থ হয়ে যাবেন। এবং এটাকে নিয়ে অহেতুক প্যানিক বা অহেতুক ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ, আজকে এটুকুই। এর পরেরটাতে আপনারা চোখ রাখুন, আমরা নেক্সট 2-1 দিনের মধ্যে আরো একটা ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন।